সংজ্ঞাটা, যেটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে যে ধর্ষণের সংজ্ঞাটা দণ্ডবিধির থেকে নেওয়া হবে, কিন্তু দণ্ডবিধিটাকেই তো সংস্কার করতে হবে। যেখানে বলা হচ্ছে ম্যারিটাল রেপের ক্ষেত্রে ওয়াইফ ইজ বিলো দ্য এজ অফ 14, এজ অফ সম্মতির বয়সটার কথা যেখানে 13 আর 14, যেটা ওইটাও কনফিউজিং বলা হচ্ছে। এখানে কতগুলি সংস্কার দরকার আছে অবশ্যই, এবং কতগুলি হয়তো এখানে এসছে, যেমন এখানে যেমন এসছে যে আই থিঙ্ক 11 গটা যে আপোষযোগ্য করা হয়েছিল, সেটাকে শাস্তিটা 5 বছর করে বোধহয় আপোষযোগ্যতাটাকে এখান থেকে বের করে আনা হয়েছে। এবং কে যদি বললো যে এখানে অনেক ক্ষেত্রে একটা আপোষ করে ফেলা হয়, এটা কিন্তু আইনের চোখে একেবারেই এই নারী ও শিশু নির্যাতন দমনের সকল অপরাধগুলি কিন্তু আমলযোগ্য, নন বেলেবল এবং নন কম্পারেবল। কিন্তু সামাজিক প্রেক্ষাপট যেরকম, আমি একদিকে চিন্তা করি যে একটা মেয়ে সে যখন এই ধরনের একটা সহিংসতার শিকার হয়, তার পরিবারের পক্ষে সামাজিক প্রেক্ষাপটে কি করার আমাদের সরকার যদি, যে সরকারই আসুক, তারা যদি নিরাপত্তা না দিতে পারে, যে একজন মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার, সে স্কুলে যাওয়ার পথে বা কলেজে যাওয়ার পথে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে না, তাহলেই আমাদের যে বাল্য বিবাহটা, সেই আইনটাকে বাস্তবায়ন করা সম্ভব। কারণ 15-16 বছরের মেয়েকে তারা বাসায় রাখতে নিরাপত্তা দিতে পারে না, সরকার তাদের নিরাপত্তা দিতে পারে না। আরেকদিকে আমাদের শিশু চাইল্ড রিস্ট্রেন্ট, ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যাক্টের মধ্যে যেটা 19 ধারা, সেটা আমরা উঠাবার কথা বলছি। আরেকটা জিনিস আমার খুব মনে হয় যে আমাদের দেশে একজন শিশুর প্রতি যদি এই যে ধর্ষণের একটা অপরাধ হয়, সেটাকে কিন্তু সমাজের লোকরা কিন্তু অন্যভাবে ঠিক একটা দেখে না। এই যে পিডোফাইল একটা শব্দ ব্যবহার করে বিদেশে, যেটাকে আমি মানে যেটাকে কি বলা হয়, বাল্যকামিতা, এই আইডিয়াটা কিন্তু বাংলাদেশে নাই। কারণ একটা 14 বছর মেয়েকে তো বিয়ে দিতে পারছে, এবং বিয়ের পরে সে যখন তার স্বামীর সাথে, তার কি সম্মতি দেওয়ার সেই মানসিকতা হয়েছে, সেই কথাগুলো কিন্তু আমাদের আসতে হবে। যে সম্মতির প্রসঙ্গে একটা মেয়ের বয়স কতটুকু হতে হবে, সেটা কিন্তু খুব শক্তভাবে আমাদের আইনের মধ্যে আসতে হবে। আমাদের দেশে একটা রেপের ঘটনা ঘটলে মেডিকেল টেস্ট, এই যে পুলিশ, উইমেন অ্যান্ড চাইল্ড পুলিশ ডেস্ক, সেখানে 24 ঘন্টা কোনো মহিলা পুলিশ থাকে না। হাসপাতালে গেলে যদি সন্ধ্যার পরে হয়, সেখানে ডাক্তার থাকে না। ডিএনএ পরীক্ষার কথা বলা হচ্ছে, এখানে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু ডিএনএ ল্যাব, একটা কার্যকরী ডিএনএ ল্যাব বাংলাদেশে একটাই আছে, ঢাকাতে। কিভাবে এই সময়গুলি আবার কোনো বিচার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কোনো বিচারক, ইনভেস্টিগেটিং অফিসার যদি কোনো কারণে সময় মতো না করে, তাদের শাস্তিটা হলো ডিপার্টমেন্টাল পানিশমেন্ট। আরো দেখেছি যে একটা গরিব সাক্ষী, সে আসবে কেন? তার যাতায়াতের খরচটা কিন্তু দেওয়ার কথা, কিন্তু সে দেওয়া হয় না। সে কেন নিজের পয়সা খরচ করে? তখন কি করা হয়, যে সার্ভাইভার, তার পরিবারে কিন্তু খরচটা দিতে হয় সাক্ষীকে আনার জন্য। সে নিজেই চলতে পারছে না, কিন্তু তার সাক্ষী আনবে, তারপরে সাক্ষী নেওয়া হবে না, রাত্রে তার থাকার ব্যবস্থা করতে হবে, সবকিছুই কিন্তু তখন করতে হবে। যে আরেকটা জিনিস যেটা যদি আবার রেপের সাথে সংশ্লিষ্ট না, আমি কি ভুল বলেছি কিছু? আচ্ছা, যেটা রেপের সাথে সংশ্লিষ্ট না, 11 নম্বর ধারাতে, আপনারা হয়তো জানেন যে 11 নম্বর ধারাতে পারিবারিক সহিংসতা সম্পর্কে একটা ধারা, এটা কিন্তু এটা শুধুমাত্র যৌতুকের জন্য। এই সংজ্ঞাটাকে আমরা বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র যৌতুক সংক্রান্ত সহিংসতা, পারিবারিক সহিংসতা না, যে কোনো ধরনের পারিবারিক সহিংসতা 11 নম্বর ধারার অধীনে আসা উচিত। কারণ মিথ্যা মামলা হওয়ার প্রবণতা হলো যেখানে যৌতুকের দাবি হয়নি, সেখানে যৌতুকের দাবি বলে, এবং অনেক নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এই মামলাটার আমলে নিতে পারেনি, কারণ যৌতুক প্রমাণ করতে পারে। যাই হোক, এসব কথা আপনারা বিশেষজ্ঞ সবাই জানেন। আমি শেষ করব, কিন্তু আমার মনে হয় এই কোয়ালিশন, যারা রিফর্ম রেপ ল রিফর্ম কোয়ালিশনের সকল সংগঠনের নাম আমার মনে হয় আমার উল্লেখ করা উচিত। চাইল্ড কিডন্যাপিং কেসে দেখলাম মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাও এটা যে কি ধরনের একটা বিপজ্জনক। আপনাকে যদি কেউ বলে এই শিশু ধর্ষণ করেছে, সঙ্গে সঙ্গে মব, কিছু না জেনে তার উপর, সেই ধরনের ইয়ে থেকে
আমার মনে হয় মিডিয়াকে আপনাদের এটা বারে বারে বলতে হবে যে ইভেন দ্য ফ্যামিলি অফ দ্য অ্যাকিউজড সংবিধানের অধীনে তাদেরও কিন্তু প্রোটেকশন দিতে হবে। এবং আমি দেখেছি যে আসিয়ার কথা বলা হচ্ছে, তার বোনকে যে কি ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে, তাদের এই সময় এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া, আমার মনে হয় মিডিয়ার প্রতি আমার আবেদন, আপনারা এই পরিবারটাকে আর ডিস্টার্ব করেন না, তারা যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। যাই হোক, আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান, আমি আশা করি এই ধরনের আলোচনা আর করতে হবে না, যে আমাদের দেশে এই ধরনের আলোচনা বারবার যাতে করতে না হয়, এবং আমরা পরবর্তীতে যে কনভিকশন হয়েছে, বাংলাদেশের অবস্থা অন্যরকম হয়ে গেছে, এটাই শুনবো, এই আশা নিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।